হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমরা পড়বো 7 নাম্বার চ্যাপ্টার ক্লাস 6-এর এনসিইআরটি। আমাদের আগে 6টা চ্যাপ্টার হয়ে গেছে, যারা এখনও দেখোনি দেখে নিতে পারো। তো আজকে যে 7 নাম্বার চ্যাপ্টার সেটা হচ্ছে আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। তো ইন্ডিয়ার জিওগ্রাফি আজকে বলতে গেলে আমাদের প্রথম, তার কারণ এর আগে যে 6টা চ্যাপ্টার পড়েছি সেটা জিওগ্রাফিক্যাল কনসেপ্টের ওপর ছিল, যেটা ওয়ার্ল্ডের পয়েন্ট অফ ভিউ থেকে, বা বলতে পারো জিওগ্রাফির যে কোনো কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য। এইবার আজকে প্রথম আমরা ভারতের সাথে পরিচয় করব, মানে ভারতের কোথায় কি রয়েছে সেটা দেখব, ঠিক আছে? তো এখানে যা লেখা আছে সেগুলোর আবার ম্যাপও দিয়েছে, বাট আমি ম্যাপটাতে পরে আসছি, কারণ ম্যাপটা এখানে খুব ভালো যে খুব ইন ডিটেল আছে সেরকম নয়। আগে আমি লেখাগুলো যা যা দেওয়া আছে সেগুলো একটুখানি আমরা দেখে নিই, কারণ আমরা মোটামুটি ভারতের ম্যাপ আশা করি সবার সামনে আছে। যদি না থেকে থাকে তাহলে অতি অবশ্যই একটি সামনে রাখো, বা যদি থাকে তো খুবই ভালো কথা। আমি তবু এখানে সাইডে একটুখানি ওই কোনো রকম যেটুকু না আঁকলে নয় সেটুকু এঁকে দিচ্ছি, কারণ এখানে মানে এভাবে পেন দিয়ে তো খুব ভালো আঁকা সম্ভব হচ্ছে না। এমনি বইয়ের মধ্যে ম্যাপ আছে, সেটা একটু খুলে রাখো, ঠিক আছে? তো দেখো কি বলছে এখানে, যে আমাদের ভারতের উত্তর দিক, নর্থের দিকে কি রয়েছে, লফটি হিমালয়। লফটি মানে হচ্ছে বিশাল বড়, ঠিক আছে? তো হিমালয় যেহেতু অনেক উঁচু এবং অনেক বড়, সেহেতু লফটি হিমালয়। আরাবিয়ান সি, আমাদের আরব সাগর কোথায় রয়েছে, পশ্চিমে রয়েছে। এবং বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর কোথায় রয়েছে, পূর্বে রয়েছে। এবং ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর কোথায় রয়েছে, দক্ষিণে রয়েছে। তাহলে আমাদের আগের দিনের ক্লাস অনুসারে যদি আমরা দেখি, আমি এটাকে সহজ করে এঁকে দিচ্ছি, এটাকে আমি যদি এরকম ত্রিভুজ প্যাটার্নটা দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে বলা হয় পশ্চিম, সরি ত্রিভুজ নয়, এটাকে আমি চতুর্ভুজ মানে নিমকির যে প্যাটার্নটা থাকে সেটা বলছি। দক্ষিণ, এটা পূর্ব, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে এটা কি নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। তো সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে আমাদের উত্তরে কি রয়েছে, এখানে রয়েছে হিমালয়া, এই সাইডে রয়েছে কি আমাদের, এই পাশটা রয়েছে আরব সাগর, এই পাশে রয়েছে বঙ্গোপসাগর, আর নিচের দিকটাতে দক্ষিণের এই পুরো অংশটা জুড়ে রয়েছে হচ্ছে ভারত মহাসাগর। তো এই চারটে জিনিস দিয়ে আমাদের ভারতকে কি করেছে, চারিদিক থেকে ঘিরে রেখেছে, ঠিক আছে? তো বলছে কি ইন্ডিয়াতে কতটা জায়গা রয়েছে, 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে? মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, 1 মিলিয়নে কত হয়, 10 লাখ। হ্যাঁ, এটা না জানলে জেনে রাখো, 1 মিলিয়ন ইজ ইকুয়ালস টু 10 লাখ। তো তার মানে 3.28 মিলিয়ন হলে কতটা জায়গা হবে সেটা তোমরা গুণ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, কাশ্মীর টু কন্যাকুমারী, মানে এই দিকে হচ্ছে আমাদের একদম ওপরে নর্থে হচ্ছে কাশ্মীর, এবং নিচে দক্ষিণে সবচেয়ে নিচে হচ্ছে কন্যাকুমারী। তো তাদের যদি এক্সটেন্ড বলি, মানে এই বরাবর যদি আমরা ধরি, তাহলে ইন্ডিয়াতে কতটা জায়গা রয়েছে, লম্বা বরাবর 3200 কিলোমিটার। আচ্ছা, আর যদি পূর্ব থেকে পশ্চিমে ধরি, মানে এদিকের গুজরাট থেকে এদিকের অরুণাচল প্রদেশ অবধি যদি আমরা ধরি, তাহলে সেটা কত রয়েছে, এই যে এখানে দেওয়াই রয়েছে, অরুণাচল প্রদেশ টু কচ্ছ। কচ্ছ মানে গুজরাটে অবস্থিত, রান অফ কচ্ছের কথা বলা হচ্ছে। কত কিলোমিটার, 2900 কিলোমিটার। তো এইটা আমাদের বড় কোন দিকটা, আমাদের কাশ্মীর টু কন্যাকুমারী, মানে আমাদের উত্তর দক্ষিণটা একটু বেশি লম্বা এবং পূর্ব পশ্চিমটা একটু কম লম্বা, তাই তো? এটা তো আমরা ছোট থেকে ম্যাপ দেখে অভ্যস্ত, আশা করি সবার দেয়ালে একটা করে ভারতের ম্যাপ আছে, যদি না থাকে তাহলে অতি অবশ্যই ম্যাপটা দেখো। আচ্ছা, তো বলছে শুধুমাত্র যে জমিতে তা ডাইভার্সিটি আছে তা নয়, এছাড়া আমাদের আরও অনেক কিছু আছে। যেমন দেখো, আমাদের পাহাড়, সমতল ভূমি রয়েছে, মাউন্টেন রয়েছে, ডেজার্ট মানে মরুভূমি রয়েছে, আচ্ছা প্ল্যাটু মালভূমি রয়েছে, কোস্ট লাইন রয়েছে মানে হচ্ছে তীরবর্তী এলাকা রয়েছে, নদী যেগুলোকে সমুদ্র তীর বলা হয়ে থাকে। আচ্ছা, আইল্যান্ড রয়েছে, আইল্যান্ড মানে হচ্ছে আমাদের দ্বীপগুলো রয়েছে, যেমন হচ্ছে আমাদের এপাশে রয়েছে কি, আমাদের এপাশে রয়েছে লাক্ষাদ্বীপ, এপাশে রয়েছে হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড। আচ্ছা, পড়বো সেগুলো আমরা একটু বাদেই আসছি। তো সেরকম যেরকম ডাইভার্সিটি অফ ল্যান্ড রয়েছে, তার সাথে আমাদের ক্লাইমেট, ভেজিটেশন, ওয়াইল্ড লাইফ, এগুলো সবই আমাদের ডিফারেন্ট। এছাড়া বহু মানুষ আছে, যেমন ল্যাঙ্গুয়েজ, কালচার সবই আলাদা আলাদা। তো ভারতকে আমরা কি জন্য মানে বেশি জানি, আমরা ভারতকে জানি বৈচিত্র্যতার জন্য, মানে ডাইভার্সিটি, তাই তো? ইউনিটি ইন ডাইভার্সিটি মানে বৈচিত্র্যতার মধ্যেই আমাদের একতা রয়েছে। আচ্ছা, তো এইখানে সেটাই বলেছে। দেখো এখানে কি বলছে, আর এই ডেটাগুলো দেখো না, তার কারণ হচ্ছে এই ডেটাগুলো অনেক পুরনো হয়ে গেছে, যেহেতু এইটা বলেছে না দেখো 120 করোড়, মানে 120 কোটি ভারতের পপুলেশন 2011 সালে, এবং সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার ইন দ্য ওয়ার্ল্ড আফটার চায়না। সো 2023-এর ডেটা যদি দেখো, 2023-এর ডেটাতে 142 কোটি অলমোস্ট হয়ে গেছে, 142 করোড়, এবং তারপর বোধহয় 142 কোটি 58,000 সামথিং, যেটা ভারতের পপুলেশন বর্তমানে। আর যেটা কিনা চায়নাকে
পার করে ফেলেছে, ঠিক আছে। সো এটা মাথায় রেখো, চায়নারও 142 কোটি, বাট ওই 58,000 সামথিং যেটুকু রয়েছে সেটাতে চায়নাকে পার করে দিয়েছে। 2023-এর ডেটা, আমি একদম আপডেটেড কারেন্ট ডেটার থেকে বলছি। সো যার জন্য ডেটা যেগুলো দেওয়া রয়েছে, এনসিইআরটি খুব বেশি আপডেট হয় না, এনসিইআরটি অনেক পুরনো রয়েছে, ইভেন ম্যাপ ট্যাপগুলোও কিছুই আপডেট করেনি সেরকম। তো সেই কারণে অতটা ডেটা দেখো না, জাস্ট কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য এনসিইআরটি একবার করে ভালো করে শুনে নাও, পড়ে নাও, তাহলেই হবে। আচ্ছা, এরপরে আসবো আমরা কি লোকেশনাল সেটিং। আমরা এর আগের দিনের আই থিঙ্ক 2 নাম্বার বা 1 নাম্বার ক্লাসে, হ্যাঁ আই থিঙ্ক 2 নাম্বার বা 1 নাম্বার ক্লাসেই আমরা পড়েছিলাম যে আমরা ট্রপিক অফ ক্যান্সার, তারপর টাইম জোন, এগুলো আমাদের অলরেডি কনসেপ্ট ক্লিয়ারিং হয়ে গেছে। তো সেটাই বলছি, ইন্ডিয়া কোথায় অবস্থিত? নর্দার্ন হেমিস্ফিয়ারে, তাই তো। আগের দিন ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে আমরা দেখেছিলাম ভারত কোন জায়গাটাতে অবস্থিত, এইভাবে যদি আমরা ভাগ করি ভারত রয়েছে এরকম জায়গায়। তো ভারত অ্যাকচুয়ালি পড়ে হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে, মানে যদি এই বরাবর ভাগ করি তাহলে পড়বে উত্তর গোলার্ধে, আর যদি মাঝ বরাবর ভাগ করি তাহলে পড়বে পূর্ব গোলার্ধে। তো সেই কারণে কি বলছে, ভারত পড়ে নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধে, যেখানে ট্রপিক অফ ক্যান্সার কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, যেটা কিনা ইন্ডিয়ার ওপর থেকেই গেছে। কটা স্টেট? 8টা স্টেটের ওপর থেকে গেছে, তাই তো। তার ভেতর পশ্চিমবঙ্গের ওপর থেকেও যায়। এবং বলছে কি দেখো, দক্ষিণ থেকে এই যে ফ্রম সাউথ টু নর্থ মেইন ল্যান্ড অফ ইন্ডিয়া কত? 8 ডিগ্রি 4 সেকেন্ড এই নর্থ এবং 37 ডিগ্রি 6 সেকেন্ড নর্থ আর কি ল্যাটিটিউডের মধ্যে রয়েছে। এইবার এটা কি, এটা হচ্ছে ল্যাটিটিউড বরাবর। এইটা কত থেকে বলেছে না, এই যে এখান থেকে মানে উত্তর থেকে দক্ষিণে যদি এই বরাবর ভাগ করি তাহলে আমাদের নিচে রয়েছে, একদম নিচে রয়েছে কত? 8.4, আর ওপরে কত রয়েছে? 37.6, ঠিক আছে। তো এইটা হচ্ছে নর্থ ল্যাটিটিউডে। আর যদি আমরা ইস্ট ওয়েস্টে দেখি, এই বরাবরে দেখি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে তোমার দেখো 97, এই যে 68 থেকে 68 হচ্ছে গুজরাটের দিকে, আর 97 কোথায়? 97.25 এটা হচ্ছে তোমার অরুণাচলের দিকে। আমরা আসছি, ম্যাপে একটু বাদেই আসছি। তো বলছে কি ইন্ডিয়ার, এইটাকে বলা হয়ে থাকে কি ইন্ডিয়ার লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে ইন্ডিয়ার লঙ্গিটিউড, ল্যাটিটিউড কত? ল্যাটিটিউড হচ্ছে এই যে 8.4 ডিগ্রি নর্থ থেকে 37.6 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, এটা হচ্ছে ল্যাটিটিউড, আর লঙ্গিটিউড হচ্ছে এটা। সো ইন্ডিয়ার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই সংখ্যাটাকে বলা হয়ে থাকে। আচ্ছা, এছাড়া দেখো এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড টাইমের ব্যাপারটা দিয়েছে, যেটা এর আগেও আমরা পড়ে এসেছি, যে জায়গাগুলো অনেক বড় হয় যে দেশের, সেই জায়গাতে কিন্তু একটা সিঙ্গেল টাইম থাকে না। যেমন রাশিয়া, ইউএসএ, কানাডা, এই জায়গাগুলোতে 9টা, 10টা, 7টা এইরকম করে টাইম জোন থাকে। টোটাল কটা? 24টা টাইম জোন রয়েছে অল ওভার ওয়ার্ল্ডে, তাই তো, 15 ডিগ্রির গ্যাপে গ্যাপে করে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সেরকমটা হয় না। কারণটা কি? কারণ ইন্ডিয়াতে অরুণাচলে 2 ঘন্টা আগে সূর্য ওঠে, আবার গুজরাটে 2 ঘন্টা পরে। মানে কি? মানে হচ্ছে অরুণাচলে যদি ভোর 4টেয় সূর্য দেখা যায়, তাহলে গুজরাটে সকাল 6টায় দেখা যাবে। তো এই 2 ঘন্টার গ্যাপ রয়েছে আমাদের পশ্চিম থেকে আমাদের পূর্বে। কারণ কি? আমাদের যেহেতু পৃথিবী পূর্ব দিক করে ঘোরে, পূর্ব দিকে মুখ করে ঘোরে, সেহেতু সূর্যের সামনে আসে কোন দিকটা আগে? পূর্ব দিকটা। তো অ্যাকচুয়ালি ছোট থেকে আমরা কি বলি? পূর্ব দিকে সূর্য ওঠে, বাট সূর্য তো ওঠে না, সূর্য সূর্যের জায়গাতেই থাকে। পৃথিবী পূর্ব দিকে মুখ করে ঘোরে সেহেতু আমরা কি বলে থাকি, যার জন্য জাপানকে কি বলি? সূর্য উদয়ের দেশ। মানে জাপানে সবার আগে সূর্যের আলোটা পড়ে, সেই কারণে। তো সেই জন্যে বলা হচ্ছে 2 ঘন্টার গ্যাপ থাকে গুজরাট এবং অরুণাচলের মধ্যে। বাট আমরা কি করেছি? মাঝ বরাবর একটা সময় নিয়েছি, যেটা 82 ডিগ্রি, মানে 82.5 ডিগ্রি, কোথায়? এলাহাবাদের ওপর থেকে গেছে, যেটাকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া বলে। তো এটা আমি অলরেডি ইন ডিটেল খুব ভালো করে ছবিতে বুঝিয়েছিলাম, যেটা এখানে বইয়েও বলা আছে। দেখো এই যে এখানটাতে টাইম লেখাও রয়েছে খুব সম্ভবত, এই যে ইউ হ্যাভ অলরেডি রেড আর্লিয়ার হোয়াই দ্য লোকাল টাইম অফ লঙ্গিটিউড এত। তো আমরা অলরেডি আগে পড়ে ফেলেছি, সেই জন্য আমি আর এত ডিটেলে যাচ্ছি না। এই হচ্ছে ভারতের ম্যাপ, আশা করি সকলে চেনো। এইবার দেখো এখানে বলছে কি 7টা দেশ রয়েছে যাদের সাথে আমরা ল্যান্ড বর্ডার শেয়ার করি, ল্যান্ড বর্ডার, জমির সাথে কানেক্টেড বর্ডার শেয়ার করি। আর 2টো দেশ রয়েছে যাদের সাথে আমরা জলে বর্ডার শেয়ার করি, ঠিক আছে। জলে বর্ডার ঠিক শেয়ার করি না, বলতে পারো জলের মানে আমাদের ইন্ডিয়ান ওশানের মধ্যে পড়ে সেহেতু আমরা ইন্ডিয়ান ওশানে জল শেয়ার করি, ঠিক আছে। ওয়াটার বর্ডার আছে আমাদের সাথে ওদের। আচ্ছা, ল্যান্ড বর্ডার কোন কোন দেশের সাথে রয়েছে? আফগানিস্তানের সাথে, যেটা বর্তমানে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে, মানে এই পাকিস্তান এই জায়গাটা অকুপাই করে রেখেছে, আটকে রেখেছে। সো যার জন্য আমরা ডিরেক্টলি পুরোপুরি অ্যাক্সেস করতে পারি না আফগানিস্তানকে। তো যাই হোক, তবু আমরা ল্যান্ড বর্ডার যেহেতু ম্যাপ অনুসারে আফগানিস্তানের সাথে শেয়ার করি, সেই হিসেবে আফগানিস্তান। পাকিস্তান এই জায়গাটা দেখে বুঝতেই পারছো, যেটা আমাদের ভারত স্বাধীন হওয়ার পরে পাকিস্তানে তৈরি হয়েছে। চায়না, আগে তিব্বত আলাদা দেশ ছিল, বাট এখন চায়নার আন্ডারে একটি অটোনমাস রিজিয়ন। নেপাল, ভুটান, আচ্ছা এ পাশে রয়েছে মায়ানমার, যার আগের নাম ছিল বার্মা, এই যে বাংলাদেশ,
যেটা ভারত স্বাধীন হয়েছে যখন, এই পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা তৈরি হয়েছে, তখন নাম ছিল পূর্ব পাকিস্তান। তারপরে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে আলাদা একটি দেশ হয়েছে বাংলাদেশ। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। আশা করি সবাই খুব পরিচিত এই ম্যাপের সাথে। এইবার দুটো আইল্যান্ড রয়েছে, দেখো, এই হচ্ছে মালদ্বীপস, এই হচ্ছে শ্রীলঙ্কা, যাদের সাথে আমরা ল্যান্ড বর্ডার শেয়ার করি না, কিন্তু আমরা ওয়াটার বর্ডার শেয়ার করে থাকি, জলের মধ্যে। যেহেতু এরা ইন্ডিয়ান ওশানের মধ্যে পড়ে, সেহেতু এদেরকেও আমরা আমাদের নেইবারিং কান্ট্রি বলে থাকি। আমরা এদেরকে প্রতিবেশী দেশ হিসাবেই পরিচিত এদের সাথে, কিন্তু এদেরকে আমরা ল্যান্ডে নয়, জলে থাকে। আর এই দেখো লাক্ষাদ্বীপ, এই হচ্ছে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড, ঠিক আছে। সো আন্দামান নিকোবর আইল্যান্ড, এই দুটোও আমাদের ভারতেরই অংশ। এরা হচ্ছে আমাদের আইল্যান্ড। এটা হচ্ছে আমাদের আরাবিয়ান সি এর মধ্যে পড়ে, এটা বে অফ বেঙ্গলের মধ্যে পড়ে, মানে এটা পশ্চিম দিকে, এটা পূর্ব দিকে। ক্লিয়ার আশা করি। আচ্ছা, এরপরে আসি আমরা ভারতের পলিটিক্যাল ম্যাপটা একটু দেখে নাও। তবে পলিটিক্যাল ম্যাপে একটু বদল এসছে, পলিটিক্যাল ম্যাপ এখন আর আগের মতো নেই, যদিও এখানে ম্যাপটা আই থিঙ্ক আপডেট করেছে। হ্যাঁ, এখানে দেখো এই যে লাদাখ, এটা আমাদের ইউনিয়ন টেরিটরি, জম্মু কাশ্মীর এটা আমাদের ইউনিয়ন টেরিটরি, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আর একটা জিনিসে বদল এসছে, সেটা হচ্ছে এই যে দামন অ্যান্ড দিউ অ্যান্ড দাদরা নাগার হাভেলি, এরা এখন একত্রিত হয়ে গেছে, হয়ে গিয়ে একটা ইউনিয়ন টেরিটরি হয়েছে। ইউনিয়ন টেরিটরি মানে কি? কেন্দ্রশাসিত অঞ্চল, আর স্টেট মানে অঙ্গরাজ্য, ঠিক আছে। আচ্ছা, সেগুলোতে আমরা পরে আসবো, যখন আরও একটু ডিটেলে পড়বো, বা পলিটিক্যাল যেগুলো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ আছে সেখান থেকে যখন পড়বো, সেখানে আমরা ডিটেলে দেখব। তো মোটামুটি একদম নিচ থেকে যদি স্টার্ট করি, আমরা একটুখানি আমাদের রাজ্যগুলো দেখে নিই। কেরালা রয়েছে, তারপর তামিলনাড়ু, কর্ণাটক, ঠিক আছে, এটা পাঁচের মতো কাইন্ড অফ দেখতে। এইভাবে করে হালকা একটা স্ট্রাকচার মনে রাখবে। আচ্ছা, এইখানে দেখো অন্ধ্রপ্রদেশ, তার ওপরটায় তেলেঙ্গানা। আচ্ছা, এই হচ্ছে আমাদের মহারাষ্ট্র, আমি আগে রাজ্যগুলোই দেখাচ্ছি। গুজরাট, আচ্ছা, মধ্যপ্রদেশ একদম ভারতের মাঝখানে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হয়েছে। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়েছে, তার ঠিক ওপরেই বিহার, আগে পুরোটাই ছিল। পাশে পশ্চিমবঙ্গ, মানে আমাদের নিজেদের রাজ্য। আশা করি সবাই জানো আমাদের নিজেদের রাজ্যের ম্যাপ কেমন। উত্তরপ্রদেশ, এই হচ্ছে রাজস্থান। আচ্ছা, তারপর এটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানা আর উত্তরপ্রদেশে দেখো এই মাঝখানে একটা ছোট্ট ব্ল্যাক পয়েন্ট দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দিল্লি। আমি এখানে একটু মুছে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। এই দেখো, এই ব্ল্যাক কালারের যে গোল লেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিল্লি, খুবই ছোট, ঠিক আছে। দিল্লি আমাদের কি ইউনিয়ন টেরিটরি, আমাদের ক্যাপিটালও, মানে আমাদের হচ্ছে রাজধানী, প্লাস তার সাথে আমাদের ইউনিয়ন টেরিটরি, মানে কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, যে উত্তরাখণ্ড একটা টাইমে উত্তরপ্রদেশের সাথেই ছিল, বাট সেটা পরে অংশটা কেটে দেওয়া হয়েছে। আর ওপরে তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাদাখ, এ পাশটা হচ্ছে জম্মু কাশ্মীর। আচ্ছা, আর এই পাশে যদি আসি আমরা, এখানে রয়েছে সিকিম, এখানে রয়েছে হচ্ছে আমাদের মেঘালয়া, এই যে ছোট্ট মতো মেঘালয়, মেঘের মতোই দেখতে, কাইন্ড অফ এরকম গোল মতো থাকে, ঠিক বাংলাদেশের এই ওপরের অংশটাতে মেঘের মতো দেখতে। আসাম, আচ্ছা, তারপরে এ পাশে রয়েছে ত্রিপুরা, যার আগরতলা লেখা রয়েছে দেখতে পাচ্ছ। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আচ্ছা, আর এখানে রয়েছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি টোটাল 28টা রাজ্য। এই মুহূর্তে কটা? 28 রাজ্য, 8টা ইউনিয়ন টেরিটরি। তাহলে কটা স্টেট? স্টেট হচ্ছে 28টা, ইউনিয়ন টেরিটরি কটা হচ্ছে আমাদের? ইউটি 8টা। 28টা কেন? 29টা হয়েছিল, কিন্তু যেহেতু এখন আমাদের কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরকে আমরা ভেঙে দিয়ে কি করেছি? ইউনিয়ন টেরিটরি করে দিয়েছি। সো সেই জন্য একটা রাজ্য কমে গেছে, আবার এখানে দুটো ইউনিয়ন টেরিটরি অ্যাড হয়েছে। তো হিসেব মতো 9টা হওয়ার কথা ছিল, বাট না, এখন 8টা কেন? তার কারণ হচ্ছে এই যে আমাদের দাদরা নাগার হাভেলি এবং দমন অ্যান্ড দিউ যারা আলাদা আলাদা ছিল, এই যে দাদরা নাগার হাভেলি, দমন অ্যান্ড দিউ, এদেরকে আবার মার্জ করে দিয়ে একটা ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে। তো যার জন্য 9টা হয়েছিল, কিন্তু আবার যেহেতু একটা মার্জ হয়ে গেছে, সেহেতু একটা কমে গিয়ে বর্তমানে কটা? 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি, মানে 28টা অঙ্গরাজ্য এবং 8টা হচ্ছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল, যেটাকে আমরা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি বা ইউটি বলে থাকি। ক্লিয়ার? ওকে, এরপরে আসি আমি পরের টপিকে। আচ্ছা, এইবার দেখো শ্রীলঙ্কা এবং মালদ্বীপসের কথা, যেটা আমি অলরেডি বলে দিলাম। এই শ্রীলঙ্কার থেকে ইন্ডিয়াকে আলাদা করেছে কে? পাক স্ট্রেট। আগের দিনের ক্লাসেও আমি বলেছিলাম, তবু এই যে দেখতেই পাচ্ছ ম্যাপেও এই অংশটা, ঠিক আছে, এইটাকে বলা হয়ে থাকে পাক স্ট্রেট। যে জলের যে প্রণালীটা রয়েছে আমাদের, যেটাকে আমরা পাক প্রণালীও বলে থাকি, তো সেটা কি করেছে আমাদের ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে সেপারেট করেছে। আচ্ছা, পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের ক্ষেত্রে ইন্ডিয়া বিশাল বড় একটা দেশ অবভিয়াসলি। তো এখানে দেখো না, একটু ভুল আছে, এগুলো একটু কারেকশন করে নিও, আমি ওই জন্য আগে বুঝিয়ে দিলাম। এটা 29টা আছে, এটা 28টা হবে। আচ্ছা, এই ফিজিক্যাল ম্যাপটা দেখো, এটা সবচেয়ে বেটার হয়। ইন্ডিয়া ফিজিক্যাল ম্যাপ দেখো, এই হচ্ছে আমাদের গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, আরাভাল্লি রেঞ্জ কোথায়? আমাদের রাজস্থানে। আচ্ছা, ভিন্ধিয়া রেঞ্জ, এগুলো অনেক পুরনো, হ্যাঁ, এই পাহাড়গুলো অনেক পুরনো। সাতপুরা অনেক পুরনো। আচ্ছা, আমি আগে রেঞ্জগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ওয়েস্টার্ন ঘাট,
ডেকান প্ল্যাটু দাক্ষিণাত্যের মালভূমি, আগের দিনের ক্লাসেই আমরা পড়েছিলাম। ইস্টার্ন ঘাট, এগুলো আমাদের সব আগের দিনের ক্লাসে মোটামুটি এই নামগুলো আমরা শুনেছিলাম, বাট ডিটেলে অত পড়িনি, আজকের ক্লাসে পড়বো। আচ্ছা, এরপরে দেখো এখানে কিছু কিছু জায়গা দেওয়া রয়েছে, যেমন হচ্ছে এই যে হিমালয়ান রেঞ্জ, টোটালটা এটা হিমালয়ান রেঞ্জটা। আচ্ছা, আর এখানে নদী রয়েছে দেখো ইন্দাস, ইন্দাসের 5টা ট্রিবিউটারি, ঝেলাম, চেনাব, রাভি, সতলুজ, বেয়াস। এই যমুনা, চম্বল, গঙ্গা, গঙ্গা এখানে পশ্চিমবঙ্গে এসে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে এবং এখান থেকে যখন ব্রহ্মপুত্র বাংলাদেশ এবং আমাদের সুন্দরবনের এখান থেকে নামছে, সব থেকে বড় বদ্বীপ, তাই তো ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট বদ্বীপ তৈরি করেছে। এবং পশ্চিমঘাট এবং পূর্বঘাট যেখানে এসে মিলিত হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, নীলগিরি। এই হচ্ছে লাক্ষাদ্বীপ, কোরাল আইল্যান্ড এবং আন্দামান নিকোবর আইল্যান্ড। এগুলো আমরা ডিটেলে পড়ছি একটু বাদেই, এখানে চ্যাপ্টারের মধ্যেই দেওয়া রয়েছে। আচ্ছা দেখো এখানে কি বলছে, ফার্স্ট আসছি আমরা ফিজিক্যাল ডিভিশনের ক্ষেত্রে। ফিজিক্যাল ডিভিশনের মধ্যে আমরা অলরেডি বললাম মাউন্টেন, প্ল্যাটু, প্লেন, কোস্ট, এগুলো তো সবই রয়েছে, লাস্ট ক্লাসে আমরা সেগুলো পড়েইছিলাম। আচ্ছা, হিমালয়ের ক্ষেত্রে বলছে দেখো হিমযুক্ত আলয়, হিম মানে কি খুব ঠান্ডা, তাই তো, স্নো, আলয় মানে বাড়ি বা ঘর এই জাতীয়, যেটাকে বলা হয়ে থাকে অ্যাবোড অফ দ্য স্নো। তো সেটাই এখানে বলেছে। দেখো হিমালয়কে আমরা 3টে মেন পার্টে ভাগ করেছি। কি কি, গ্রেট হিমালয়া বা হিমাদ্রি, মিডল হিমালয়া বা হিমাচল, এবং তার ঠিক নিচে রয়েছে শিবালিক। মানে কি, একটা এক্সাম্পল ভালো করে বোঝো, হিমালয়ের এই 3টে ধরো রেঞ্জ রয়েছে, একদম ওপরের যেটা রয়েছে এটার উচ্চতা অনেক বেশি, এটাকে আমরা বলে থাকি কি গ্রেট হিমালয়া, সবচেয়ে বড়, বা হিমাদ্রি। তারপরে তার ঠিক নিচে সাউথে বলছে, সাউথ মানে সবসময় মাথায় রাখবে যে কোনো জিনিসের সাউথ মানেই নিচের অংশ, দক্ষিণ সবসময় নিচে হয়, ঠিক আছে। সাউথ অফ দ্য হিমাদ্রি, তার ঠিক দক্ষিণে রয়েছে আমাদের মিডল হিমালয়া, এবং তার থেকেও নিচে একদম দক্ষিণে সবচেয়ে শেষে যেখান থেকে প্লেন স্টার্ট হচ্ছে, মানে সমতল ভূমি যেখানে স্টার্ট হচ্ছে, তার ঠিক নিচে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি, শিবালিক। দেখো এই যে লেখা রয়েছে, শিবালিক ইজ দ্য সাউদার্ন মোস্ট রেঞ্জ, সব থেকে দক্ষিণের যে রেঞ্জগুলো রয়েছে তার ভেতরে হচ্ছে শিবালিক। আচ্ছা, এরপর দেখো নর্দার্ন ইন্ডিয়ান প্লেন, উত্তর ভারতের সমভূমি কোথায়, ঠিক এই যেখানে শিবালিক শেষ হয় তার থেকেই ঠিক উত্তর ভারতের সমভূমি তৈরি হয়, যেটা কিনা নদী অধ্যুষিত যে পলি বালি যেগুলো পাহাড় থেকে নিয়ে এসে ফেলছে সেগুলো ধপ করে নিচে সমতলে এসে পড়ছে যখন, সেই জায়গাটাতে একটা সমতল ভূমি তৈরি হয়েছে। এখানে অ্যালুভিয়াল ডিপোজিট, অ্যালুভিয়াল মানে হচ্ছে পলি মাটি জমাট বেঁধে, অ্যালুভিয়াল মৃত্তিকা মানে পলি মাটি, আর ডিপোজিট মানে জমাট বাঁধা। এখানে দেখো সাইডে কিছু টার্ম মেনশনড আছে, আমি একটু বলে দিচ্ছি। এই যে অ্যালুভিয়াল ডিপোজিট মানে হচ্ছে কি, যখন নদী মাটি তারপরে হচ্ছে নুড়ি পাথর এগুলোকে কালেক্ট করতে করতে আসে তখন সেগুলো নদীর বেসিনে, সেটা কোথায়, নদীর বেসিন মানে হচ্ছে পাহাড়ের পাদদেশে, যেখানে পাহাড় শেষ হচ্ছে সেখানে এসে জমাট বাঁধাচ্ছে, সেইটাকে বলা হয়ে থাকে হচ্ছে অ্যালুভিয়াল ডিপোজিট। আর ট্রিবিউটারি মানে কি, শাখা নদী, যে নদীগুলো ধরো একটা বড় নদী যাচ্ছে এবং আশেপাশ থেকে অন্য নদীগুলো এসে সেই তার জলটাকে বড় নদীতে ডিসচার্জ করছে, মানে তাদের ততটা ক্ষমতা নেই বা তারা ততটা বড় নয় যে তারা এসে নদীতে মানে সমুদ্রেতে এসে মিলিত হবে, তাই তারা একা পারে না বলে তারা কি করে, এই বড় নদীগুলোর সাথে মিলিত হয়ে যায়। এই নদীগুলো জেনারেলি একটু ছোট হয়, যার জন্য এই টার্মটা ইউজ হয়েছে। দেখো স্ট্রিম, আর রিভার অর আ স্ট্রিম, স্ট্রিম মানে ছোট নদী, যেটা কিনা কন্ট্রিবিউট করে ইটস ওয়াটার টু মেন রিভার, বড় নদীতে ডিসচার্জ করে দেয়, ডিসচার্জিং ইট ইন্টু দ্য মেন রিভার ফ্রম ইদার সাইড। ইদার সাইড মানে ডান দিক থেকেও হতে পারে, বা দিক থেকেও হতে পারে, লেফট অর রাইট, যে কোনো দিক থেকে, যার জন্য আমরা কি বলি, বাম তীরের শাখা নদী, ডান তীরের শাখা নদী, এভাবে করে আমরা বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, শাখা নদী না, আই থিঙ্ক উপনদী বলে বোধ হয়, যাই হোক আমার এক্স্যাক্ট এই মুহূর্তে বাংলা টার্মটা খেয়াল পড়ছে না, ইদার শাখা নদী বা উপনদী কোনো একটা বলা হবে, বাট ইংলিশে ট্রিবিউটারি বলে, আরেকটাকে ডিস্ট্রিবিউটারি বলে। যেটা বড় নদী ভেঙে টুকরো টুকরো হয়ে ভাগ ভাগ হয়ে যায়, যেটা আমাদের বদ্বীপের কাছে গিয়ে সেইটাকে ডিস্ট্রিবিউটারি বলে, আর যেগুলো পাশ থেকে এসে মিলিত হয় সেটাকে ট্রিবিউটারি বলে। ইদার কোনো একটা শাখা নদী, কোনো একটা উপনদী, যদি আমি একটু গুলিয়ে ফেলেছি তবু যদি ভুল বলে থাকি একটু কমেন্টে জানিও। আচ্ছা, যাই হোক, এরপরে আসবো হচ্ছে আমি এগুলো বলে দিয়েছি, আই থিঙ্ক নর্দার্ন প্লেনের কথাই বলছিলাম। আচ্ছা, তো উত্তরের সমভূমি কি দিয়ে তৈরি হচ্ছে, ইন্দাস, গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এই যে 3টে বড় নদী রয়েছে, তারা যে পলিমাটি সঞ্চয় করতে করতে এসছে তার মাধ্যমে কি হয়েছে, উত্তর ভারতের সমভূমি আমাদের তৈরি হয়েছে। আচ্ছা, যার ফলে কি হয়েছে, যেহেতু এখানে প্লেন এলাকা, তো সেই কারণে প্রচুর পরিমাণে হাই লেভেল, মানে প্রচুর কনসেন্ট্রেশন অফ পপুলেশন, মানে বহু মানুষ এখানে থাকে, এখানে পপুলেশন অনেক বেশি উত্তর ভারতে, ঠিক আছে। পশ্চিম দিকটা যদি আমরা দেখি ভারতে, তাহলে কি রয়েছে, গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, এইমাত্র আমরা দেখলাম কোথায়, রাজস্থানে, তাই তো। রাজস্থানে কি রয়েছে, রাজস্থানে আমাদের থর মরুভূমি রয়েছে, বা যেটাকে আমরা বলে থাকি গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। এটা ভীষণই গরম হয়, শুষ্ক হয়, বালি বালি থাকে এবং খুব বেশি গাছপালাও থাকে না। এরপর কি বলছে, দক্ষিণ, এই যে সাউথ অফ দ্য নর্দার্ন প্লেন, উত্তর আমাদের যে নর্দার্ন প্লেনটা রয়েছে তার থেকে যদি আমরা নিচের দিকে নামি, দক্ষিণের দিকে নামি, তাহলে কি পাবো আমরা, পেনিনসুলার প্ল্যাটু পাবো। পেনিনসুলার প্ল্যাটু, প্ল্যাটু মানে
মালভূমি। পেনিনসুলার কেন? উপদ্বীপীয়। আচ্ছা বলো তো উপদ্বীপ কাকে বলে? উপদ্বীপ হচ্ছে যার 3 দিক ঘেরা, তাই তো? একদিকে ল্যান্ড, যার 3 দিক ঘেরা থাকে, সরি উল্টো বললাম গো, একদিকে ল্যান্ড আর 3 দিকে জল, যার 3 দিক জলে ঘেরা থাকে তাকে উপদ্বীপ বলা হয়, তাই তো? তো যেহেতু ভারতের ওপর দিকটাতে ল্যান্ড আছে আর এই জায়গাটা মানে গুজরাটের কচ্ছ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সুন্দরবন অবধি টোটালটা যেহেতু জলের তলায়, সেহেতু এই নিচের যে ত্রিভুজ নিমকির মতো, এই যে নিচের দেখো এই হাফ ত্রিভুজ যেটা রয়েছে ভারতের, এইটাকে বলা হয়ে থাকে, এই যে দেখো এটা ট্রায়াঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজাকৃতি, এটাকে পেনিনসুলার প্ল্যাটু বলা হয়ে থাকে। আর এইখানটা মাঝখানটা এটা মালভূমি রিজিয়ন দিয়ে তৈরি হয়ে থাকে। আর এখানে আরাভাল্লি হিল রয়েছে, ওল্ডেস্ট রেঞ্জেস এ দেখো অফ দ্য ওয়ার্ল্ড। তার পাশে এই যে ভিন্ধিয়া, একটু আগে আমি ম্যাপে দেখালাম, সাতপুরা, এগুলো এক একটা ওখানকার পাহাড় যেগুলো হচ্ছে আরাভাল্লির মধ্যেই পড়ে থাকে। নদী যদি আমরা বলি, এখানে নর্মদা রয়েছে, তাপি রয়েছে, যারা কোথায় যাচ্ছে? ওয়েস্টে, পশ্চিম দিকে যায়, ঠিক আছে? আর বাকি নদীগুলো কোন দিকে যায়? পূর্ব দিকে যায়, বেশিরভাগটাই পূর্ব দিকে যায়, বাট পশ্চিমেও বেশ কিছু নদী যায়। আচ্ছা দেখো এই যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার এখানে দেওয়াই রয়েছে, যেগুলো আরাবিয়ান সিয়ে পতিত হচ্ছে, এবং ওয়েস্টার্ন ঘাট এবং সহ্যাদ্রির যে বর্ডার প্ল্যাটু রয়েছে সেইখানে ইস্টার্ন ঘাট মিলিত হচ্ছে, যেটা আমি বলছিলাম। এই যে ম্যাপটা দেখো তাহলে বেটার বুঝতে পারবে। ম্যাপটা আমি একটু মুছে দিই তাহলে ভালো বোঝা যাবে। এই যে ম্যাপটা অ্যাকচুয়ালি পাশে থাকলে ভালো হয়। যাই হোক, আমি পড়াচ্ছি যখন তোমরা ম্যাপটা খুলে দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ভিন্ধিয়া রেঞ্জ, তার মধ্যে দেখো সাতপুরা, মৈকাল, এখানে আরও অনেক কিছু রয়েছে, যে নর্মদা নদী, তাপি নদী। আচ্ছা ডেকান প্ল্যাটু, এটার কথাই বলছিলাম। এই যে ওয়েস্টার্ন কোস্ট, ওয়েস্টার্ন ঘাট বলা হয়ে থাকে, পশ্চিমী ঘাট, আর এটা পূর্বের ঘাট যেটাকে বলে। আচ্ছা এই ঘাট ইজ নাথিং বাট কিন্তু পাহাড়, এটা মাথায় রেখো। ঘাট মানে কিন্তু এখানে কোনো নদীর ঘাট নয়, এখানে ঘাট মানে হচ্ছে পাহাড়। আচ্ছা পশ্চিম ঘাটের নাম কি? সহ্যাদ্রি, যেটা কিনা কি করছে? বর্ডার দ্য প্ল্যাটু, মানে মালভূমিকে বর্ডার করছে, মালভূমিকে পশ্চিম দিক থেকে পশ্চিম ঘাট ঢেকে রেখেছে, পূর্ব দিক থেকে পূর্বের ঘাট ঢেকে রেখেছে, ঠিক আছে? তো সেটাই এখানে বলা হয়েছে। আচ্ছা এইবার দেখো কি বলছে, ওয়েস্টার্ন ঘাট অলমোস্ট কন্টিনিউয়াস, ইস্টার্ন ঘাট ব্রোকেন অ্যান্ড আনইভেন। মানে কি? মানে ছবিটা দেখলেই বুঝতে পারবো। কন্টিনিউয়াস মানে টানা। এই দেখো একটা জিনিস খেয়াল করো, পশ্চিম ঘাটের এখানে যে ব্রাউন কালারের লাইনটা দেওয়া হয়েছে না, এই লাইনটা দেখো টানা একটা লাইন এসছে কিন্তু, ঠিক আছে? বাট যদি আমরা পূর্ব দিকের ঘাটটা দেখি তাহলে দেখো এইখানে একটু আছে, এখানে একটু আছে, এই জায়গাটা একটু আছে, এখানে একটু আছে, মানে মাঝখানে ব্রোকেন, ভেঙে ভেঙে গেছে, ঠিক আছে? তো সেটাই এখানে বলা রয়েছে। ছবি দেখলেই অলমোস্ট বেশিরভাগ লাইনের মানেই কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা কি বলছে? ওয়েস্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাটের যদি পশ্চিম দিকে এবং পূর্ব ঘাটের যদি পূর্ব দিকে যাই তাহলে সেখানে আমরা কি পাই? কোস্টাল প্লেন পাই। কোস্টাল প্লেন মানে কি? সমুদ্র উপকূলবর্তী এলাকাতে যে সমভূমি তৈরি হয়, দেখো এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছ, এই যে লেখা রয়েছে বড় বড় করে কোস্টাল এরিয়াস করে, এইটাকেই বলা হয়ে থাকে কোস্টাল প্লেন। গ্রিন কালারের রয়েছে, এখানে নদীগুলো সব এসে কি হচ্ছে? ইয়েতে পড়ছে, আরাবিয়ান সিতে এবং বে অফ বেঙ্গলে পড়ছে। তবে সবচেয়ে বেশি বে অফ বেঙ্গলেই পড়ে, আরাবিয়ান সিতে তুলনামূলক কম পড়ে, বাট স্টিল যেহেতু তারা নদী এখানে পতিত হচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে? নদী তীরবর্তী যে নুড়ি পাথর বালি এগুলো কালেক্ট করে আসছিল, তার ফলে এখান থেকে তোমার হচ্ছে প্লেন এলাকা বা সমতল ভূমি তৈরি হয়েছে, ঠিক আছে? যে কোনো সময় আমরা যদি সমুদ্রে ঘুরতেও যাই তাহলেও দেখতে পাই কি আমাদের সমুদ্রের উপকূলবর্তী এলাকা সবসময় সমভূমিই থাকে। আচ্ছা এরপর কি বলছে দেখো, দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন ভীষণই ন্যারো হয়ে থাকে এবং ইস্টার্ন কোস্টাল প্লেন মাছ বর্ডার। এটা যদি আমরা ছবি দেখি তাহলেও বুঝতে পারবো। এক সেকেন্ড, এই দেখো ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে। পশ্চিমের যে কোস্টাল প্লেনটা রয়েছে এটা সরু, বাট যদি আমরা ইস্টের দিকেরটা দেখি সেটা কিন্তু অনেকটা বড় এলাকা, দেখেছো? এটা কিন্তু অনেকটা বড়। যেহেতু এইখানে মাঝখানে পাহাড় নেই, সেহেতু পূর্বের সমভূমিটা অনেকটা বেশি। পূর্বের যে আমাদের মানে উপকূলবর্তী এলাকাটা রয়েছে, সেই উপকূলবর্তী এলাকার সমভূমিটা অনেকটা একটু বেশি রয়েছে। তার কারণটা কি? কারণ ম্যাক্সিমাম নদী, যেটা আমি এইমাত্র বলছিলাম, দেখো এই যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এরা বেশিরভাগ সবাই পূর্ব দিকে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কেন জানো? কারণ হচ্ছে আমাদের পশ্চিম দিকটা না, এই পূর্ব দিকটা একটু নিচু, পশ্চিম দিকটা একটু উঁচু। আমাদের মানে ভারতের যে যদি আমরা ঢাল বলি, ঢাল পূর্ব দিকে থাকে এবং পশ্চিম দিকটা একটু উঁচু সাইডে থাকে। তো সেই কারণে পাহাড়ের যে ঢালগুলো বেশিরভাগটা পূর্বের দিকে রয়েছে যেহেতু, তো সেই কারণে কি হয়েছে? পূর্ব দিকে বেশিরভাগ নদীটায় পতিত হয়, ঠিক আছে? আচ্ছা তো সেটাই বলছে। এবার স্বাভাবিকভাবে কি হচ্ছে? এখানে ডেল্টা ফর্ম হচ্ছে, বদ্বীপ তৈরি হচ্ছে, যার ভেতর সুন্দরবন ডেল্টা সব থেকে বড় ওয়ার্ল্ডের মধ্যে, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর যে ডেল্টা, যেটা বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তো সেটার কথাই বলা হয়েছে। পাশে একটা ছবি দিয়েছে দেখো, খুব ইম্পর্টেন্ট, একটু আমরা আলোচনা করে নিই। কোরাল আইল্যান্ড জিনিসটা কি? কোরাল আইল্যান্ড আমাদের কোনটা? লাক্ষাদ্বীপ, ঠিক আছে? যারা না জানো না তারা জেনে রাখো, আমাদের যে লাক্ষাদ্বীপ বা লাক্ষাদ্বীপ রয়েছে, সেই লাক্ষাদ্বীপ কিন্তু কোরাল আইল্যান্ড। কোরাল কাকে বলে? কোরাল হচ্ছে বাংলায় আমরা এটাকে বলে থাকি প্রবাল,
ঠিক আছে, প্রবাল। আর কোরাল রিফ কাকে বলে? রিফ, কোরাল রিফ মানে হচ্ছে প্রাচীর, প্রবাল প্রাচীর। তো যখন কি হয়, কোরাল হচ্ছে এক ধরনের অ্যানিমালস যারা কিনা কি করছে দেখো, এই যে আর স্কেলিটন অফ টাইনি ম্যারাইন অ্যানিমাল, খুবই ছোট্ট ম্যারাইন। কেন? কারণ এরা সামুদ্রিক প্রাণী যাদের নাম হচ্ছে কি পলিপ। ঠিক আছে, পলিপ। যখন তারা জীবিত থাকে তখন তো ঠিক আছে, বাট যখন তারা মরে যায় তখন এই যে তাদের যে স্কেলিটনগুলো থাকে, মানে হচ্ছে তাদের যে হাড়গোড়গুলো থাকে, সেইগুলো কি হয়ে থাকে, এই যে দেখো এখানে লেখা রয়েছে ওয়েন পলিপ ডাই দেয়ার স্কেলিটন আর লেফট, তাদের স্কেলিটনগুলো কি হয়ে যায়, পড়ে থাকে, পতিত হয়ে থাকে। এবং তার ওপরে কি হচ্ছে দেখো, আদার পলিপ গ্রো, মানে ওই পতিত হওয়া স্কেলিটনের, মানে মরে যাওয়া প্রবালের স্কেলিটনের ওপরে অন্য পলিপরা এসে থাকে এবং তার ওপরে তারা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়, হার্ড স্কেলিটন তৈরি হয়ে যায়। এবং এটা কনস্ট্যান্টলি যখন ওভার দি পিরিয়ড অফ টাইম হতেই থাকে এবং তখন এগুলোর সংখ্যা আরও বাড়তে থাকে এবং যার ফলে একটা টাইমে কি হয়ে যায়, এগুলোর একটার ওপর একটা তৈরি হতে হতে কোরাল আইল্যান্ড বা প্রবাল প্রাচীর তৈরি করে এবং সেই প্রবাল প্রাচীর থেকে কি হচ্ছে, এই আইল্যান্ড বা দ্বীপগুলো তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এই দেখো যে ছবিগুলো দেওয়া রয়েছে না, এই যে মাটির এখানে যে ছবিটা দেওয়া রয়েছে, এইগুলো হচ্ছে সব কিন্তু প্রবাল। ঠিক আছে, এইভাবে করে তৈরি হয়ে, দেখে এখন মাটি প্যাটার্ন লাগছে হয়তো, বাট এইভাবে করে স্কেলিটনগুলো জমাট বেঁধে এরকম তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে বেশ কিছু ছবি আছে, স্কুলের বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল, ওগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, যেটা আমি এইমাত্র বলছিলাম দুটো আইল্যান্ডের কথা, সেটাই এখানে দিয়েছে। দেখো টু আইল্যান্ড গ্রুপ রয়েছে আমাদের ইন্ডিয়াতে। লাক্ষাদ্বীপ আইল্যান্ড আমি একটু আগে দেখিয়েছিলাম কোথায়, আরাবিয়ান সি এর মধ্যে পড়ে। আর একটা এই যে আরাবিয়ান সিতে, আর একটা হচ্ছে এটা কোরাল আইল্যান্ড, এইমাত্র বোঝালাম কোরাল আইল্যান্ড কীভাবে তৈরি হয়। আর এটা কোথা থেকে, কেরালার থেকে কাছে। ঠিক আছে, এই যে অফ দ্য কেরালা কোস্ট। আর একটা কী রয়েছে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড, যেটা কিনা আমাদের কোথায় অবস্থিত, উত্তর পশ্চিম, মানে আমাদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ইন্ডিয়ান মেনল্যান্ড থেকে, এবং বে অফ বেঙ্গলের মধ্যে পড়ে, তাই তো। তো এখানে জিজ্ঞেস করেছে কি, সুনামি 2004 এটা কোন আইল্যান্ডে এসেছিল, লাক্ষাদ্বীপে নাকি আন্দামান নিকোবরে? আশা করি সবাই জানো, যদি না জেনে থাকো আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, আন্দামান নিকোবর আইল্যান্ডে এসেছিল। তার কারণ কি, এইখানে একটি অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে, যেটাকে আমরা বলে থাকি কি ব্যারেন আইল্যান্ড বলা হয়ে থাকে, যেটা কিনা আমাদের ভারতবর্ষের একটি মাত্র অ্যাক্টিভ ভলক্যানিক আইল্যান্ড বলতে পারো, বা হচ্ছে পাহাড় বলতে পারো, যেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। আর এই সুনামিটা 2004 সালে যেটা এসেছিল, সেটা কিন্তু আমাদের আই থিঙ্ক 26শে জানুয়ারি এটা এসেছিল আন্দামান নিকোবর আইল্যান্ডে। আর সুনামি কাকে বলে? সুনামি ইজ নাথিং বাট দি একটা বড় জলোচ্ছ্বাস, তাই তো, হিউজ সি ওয়াটার জেনারেটেড ডিউ টু দ্য আর্থকোয়েক অন দ্য সি ফ্লোর, মানে সমুদ্রের নিচে, সমুদ্রের যে সি ফ্লোরটা থাকে তার উপরে যদি আর্থকোয়েক হয়, মানে কি, যেমন ধরো ভূমিকম্প পৃথিবীর ওপরেও হয়। ঠিক আছে, যদি পৃথিবীর ওপরে হয় তাহলে সেটা তো একটা আলাদা ভূমিকম্প গেল, কিন্তু যখন সেটা সমুদ্রের নিচে, জলের নিচে হয়, তখন সেটাতে কি হয়, জলোচ্ছ্বাস হয়, মানে নিচের জল ওপরে উঠে আসে প্রচুর পরিমাণে, সেইটাকে আমরা বলে থাকি সুনামি। তো সেটাই বলেছে এখানে, আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। কিছু কোশ্চেন আছে, একটু দেখে নিই আমরা। যেমন দেখো কি বলছে, সাউদার্ন মোস্ট হিমালয়া, সব থেকে নিচের হিমালয়া কোনটা? শিবালিক, এইমাত্র আমরা পড়লাম, তাই তো, একদম দক্ষিণের যেটা রয়েছে। সহ্যাদ্রি, সহ্যাদ্রি এইমাত্র পড়লাম, কাকে বলা হয়? ওয়েস্টার্ন ঘাটকে, তাই তো, পশ্চিমী ঘাটকে সহ্যাদ্রি বলে। পার্ক স্ট্রেট একটু আগে দেখেছি, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে আলাদা করেছে পার্ক স্ট্রেট। ইন্ডিয়ান আইল্যান্ড আরাবিয়ান সিতে কি নামে পরিচিত? লাক্ষাদ্বীপ। আরাবিয়ান সিতে এইমাত্র আমরা পড়লাম কোরাল আইল্যান্ড, কি ছিল? লাক্ষাদ্বীপ আইল্যান্ড ছিল। আচ্ছা, ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন্ডিয়ার মধ্যে কোনটা? আরাভাল্লি। ঠিক আছে, ক্লিয়ার? হিমালয়া সব থেকে নতুন, আরাভাল্লি, তারপর ওয়েস্টার্ন ঘাট, তারপর হিমালয়া। তো এইখানে আমাদের চ্যাপ্টার 7 কমপ্লিট। এরপর লাস্ট একটা চ্যাপ্টার আছে, 8 নাম্বার চ্যাপ্টার, সেটাও নেক্সট কালকের ক্লাসে চলে আসছে। তো চলো, এরপরে ক্লাসে দেখা হচ্ছে। আশা করছি তোমাদের ক্লাসগুলো থেকে উপকার হচ্ছে এবং ভালো লাগছে। তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওগুলো লাইক করো, কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ।